আমরা দেখেছি যে এই যে কুখ্যাত যে রাজাকার এটিএম আজহারুল ইসলাম, তার যে খালাস দেওয়ার পরে এদেশের প্রগতিশীল এবং এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে মানুষ যখন ক্ষুব্ধ হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে, সেই ক্ষুব্ধ ছাত্র শিক্ষার্থী তাদের উপরে আপনারা দেখেছেন কিভাবে করে জামাতে ইসলাম এবং শিবিরের যে সন্ত্রাসী বাহিনী তারা কিভাবে হামলা করেছে। সেই হামলায় আহত হয়েছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। সেই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই বাংলাদেশ আমরা চাই নাই। এবং বারবারই বিভিন্ন সংস্কারের কথা এসেছে, সেই সংস্কারের কথা যখন এসেছে তখন আমরা শুনেছিলাম যে বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং যে শাসন ব্যবস্থা, সেগুলো একটি স্বচ্ছতা এবং তার জবাবদিহিতা এবং তার স্বাধীনতা প্রয়োজন হয়। আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতা চেয়েছিলাম সেটি আমরা কিন্তু দেখছি যে কিভাবে করে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। আজকে খালাস দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে কুখ্যাত রাজাকার, তাকে আসলে রাষ্ট্র দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দেশের জনগণ দেয় নাই। ফলে এই দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং তার যে ব্যবস্থা, সেটিকে সেই দায় ইতিহাসে বহন করতে হবে। এই দেশের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই যে রায়, সেই রায়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই রাজাকার আল বদর আল শামস তারা কি ঘটনা ঘটিয়েছে। এই রায়ের পরে একজন বীরাঙ্গনা তার কথা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে এই আজহারি ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে যখন ধর্ষণ করা হয়েছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে, তখন তিনি তার সেই সন্তানটি হারিয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, সেই সংবাদ আমরা দেখেছি, পত্রপত্রিকায় এসেছে। তারপরে আমরা দেখবো যে এই বিচার, যারাই বিবাদী তারাই বাদী এবং প্রসিকিউটর তারা। আমরা দেখেছি যে বিজ্ঞ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি একটি লেখা লিখেছেন। সংগ্রামী বন্ধুগণ, ফলে এই দায় সম্পূর্ণ রাষ্ট্রে নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, সেটি আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই। একই সাথে বলতে চাই যে এই যে আজকে সারা দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, সেই মব সন্ত্রাস কারা সৃষ্টি করছে এবং তারা দেশের মানুষের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি এই সরকারের হাত রক্ত রঞ্জিত হয়েছে। প্রথমে আমাদের শ্রমিকদের, তার শ্রমিকের বুকে গুলি ছাড়ার মধ্য দিয়ে শ্রমিকের রক্ত রঞ্জিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত। আমরা দেখেছি যে যমুনার সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবিতে গিয়েছে তার উপর কিভাবে হামলা করা হয়েছে। কিন্তু পছন্দের লোকরা যখন যায় তখন প্রখর রোদের মধ্যে, তখন আমরা যে বৃষ্টির পানির মতো সেই একটা কোমল পানি তারা সরবরাহ করছে, সেটাও আমরা দেখেছি। ফলে রাষ্ট্রের মনোযোগ আমরা বুঝি, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দিক কোনটি সেটি আমরা বুঝি। ফলে আমরা বলতে চাই, জনগণের বিরুদ্ধে হাঁটবেন না, সেটির ফল ভালো হয় না। আপনারা জানেন সারা দেশে যখন এইরকম প্রতিরোধ গড়ে উঠেছে, যখন বিক্ষুব্ধ হচ্ছে, সেই সময় মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলার সভাপতি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক গত পরশুদিন রাত 11টায় তিনি যখন বাসায় ফিরছিলেন, সেই সময় তার পথ আগলে মব সৃষ্টি করা হয় এবং তিনি যে এই যে রাজাকার, তার যে বিচার, সেই বিচার ব্যবস্থা নিয়ে যে সভা সমাবেশগুলো হয়েছে সেগুলো শেয়ার করেছেন, প্রতিবাদ করেছেন। সেগুলো ফেসবুকে কেন প্রতিবাদ করা হলো সেগুলো তারা ক্ষমা চাইতে বলেন। যখন বিশ্বজিৎ নন্দী রাজি হলেন না, তখন তাকে মামলার হুমকি দেওয়া হলো এবং তিনি বললেন আপনারা মামলা করুন, তাকে আমরা ভয় পাই না, কারণ এটি আমাদের আদর্শিক অবস্থান, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবস্থান। ফলে তাকে টানতে টানতে তারা থানায় নিয়ে গেল। আমরা হতবাক হয়ে দেখলাম সেই বিশ্বজিৎকে থানার পুলিশ তারা
আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে, সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদী আমলে যখন রাজাকারদের বিচার প্রক্রিয়া শুরু হয় তখন একের পর এক বিচারিক অসঙ্গতি। আমরা দেখেছি কিভাবে মোস্তফা হাওলাদারকে সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেয় বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা, কিন্তু সেই মোস্তফা হাওলাদারকে এই রাষ্ট্র তখন প্রতিরক্ষা